হ্যালো, আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আজ আমি ক্লাস করব অষ্টম শ্রেণীর সাথে। বিষয় বাংলা ব্যাকরণ। ব্যাকরণ অংশ, যেখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসে 14টি। বহু নির্বাচনী মোট 30-এর মধ্যে পূর্ণমান 30-এর 14টি প্রশ্ন যে ব্যাকরণ অংশ থেকে আসে, সেই ব্যাকরণ অংশ আজকে আলোচনা করব। একেবারে প্রথমে বইয়ের প্রথম পরিচ্ছেদ। আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে প্রথম পরিচ্ছেদ ভাষা। তোমরা জেনে নিবে ভাষা কাকে বলে। আজকে আমরা পড়ব ভাষা, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা কাকে বলে, এর বৈশিষ্ট্য, সাধু ও চলিত ভাষারীতির বৈশিষ্ট্য, পার্থক্য। তোমরা বইয়ে বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের তোমরা অষ্টম শ্রেণীর একেবারে প্রথমে যে পরিচ্ছেদ আছে ভাষা, সেটাই পড়ব। তাহলে শুরু করছি। তোমরা সবাই সঙ্গে বই নিয়ে নাও, বই নিয়ে আমার সাথে পড়তে বসো, তাহলে বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। প্রথমে আমরা যেটা পড়ব, ভাষা কাকে বলে। ভাষা কাকে বলে এটা আমরা আগে পড়ে নেব। ভাষা কাকে বলে, ভাষার সংজ্ঞা। আমরা মুখে যে কথা বলি, কথা বলতে গেলে কিন্তু আমাদের কিছু বাকযন্ত্র লাগে, যেগুলোর সাহায্যে কথা বলি। কথা বলতে গেলে ঠোঁট লাগে, নাক লাগে, গলা, এগুলোর সাহায্যে আমরা কণ্ঠনালী কথা বলি। ভাষার সংজ্ঞা দিতে গেলেই বলতে হবে, নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। কাকে বলে আমি লিখে দিচ্ছি, নির্দিষ্ট জনসমাজের। সবাই কিন্তু এক ভাষায় কথা বলে না, নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট ভাষা আছে। জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য মানে বোঝা যায়, বোধগম্য তুমি যেটা বুঝতে পারো না সেটা কিন্তু ভাষা হবে না। আমি যদি এখন বলি মিউ 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 মিউ, এটা কিন্তু কিছুই বোঝা গেল না, এটা বিড়ালের শব্দ মুখের, এটা হবে না। আমি তোমাকে যেটা তুমি বুঝতে পারবে সেটাই হচ্ছে বোধগম্য। অর্থপূর্ণ, অর্থ থাকা লাগবে, অর্থ না থাকলে ভাষা হবে না। সেজন্য কি হতে হবে, অর্থপূর্ণ হতে হবে। অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। ভাষা বলে। আবার বলে দিচ্ছি, একটু শোনো, বোর্ডে লিখেও দিয়েছি সুবিধার জন্য। ভাষার সংজ্ঞা হচ্ছে, নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। যেমন আমরা বাংলা ভাষায় নির্দিষ্ট জনসমষ্টি, আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলায় কথা বলি। পাকিস্তানে যারা বসবাস করে উর্দুতে কথা বলে। আবার যদি কারো জন্ম হয় আমেরিকায়, তাহলে সে ইংরেজিতে কথা বলে।
হিন্দিতে কথা বলে কারা? যারা ভারতের অঞ্চলে তারা হিন্দিতে কথা বলে, দেখা গেল দিল্লির লোকেরা। এরকম অঞ্চলভেদে বোধগম্য, যে অঞ্চলের মানুষ যেভাবে ভাষা বোঝে সেটাই হচ্ছে কি আমাদের ভাষা। হ্যাঁ, এখন ভাষাকে কিন্তু আবার শ্রেণীবিভাগ আছে। ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়? একটা তো আমরা বলছি মুখে, আরেকটা কি করছি? লিখছি। পৃথিবীতে মোট ৩,৫০০-এর মতো ভাষা রয়েছে। পৃথিবীতে কত ভাষার সংখ্যা কত? ভাষা কয়টি রয়েছে? ৩,৫০০। ৩,৫০০-এর মতো ভাষা রয়েছে। কত সংখ্যা? ৩,৫০০। ঠিক আছে, মোট আছে ৩,৫০০। আমি অঙ্কে লিখে দিচ্ছি। ৩,৫০০টির মতো ভাষা রয়েছে। বিভিন্ন অঞ্চলের মানুষ সেই ৩,৫০০ মোট এই অঞ্চলে মানে বিভিন্ন দেশের মানুষ সেই ৩,৫০০-এর মতো ভাষায় কথা বলে। এখন ভাষা সম্পর্কে জানা গেল, তাই না? বাংলা ভাষা একটি অন্যতম ভাষা পৃথিবীর। এখন আমরা জানবো যে মাতৃভাষা কাকে? মাতৃভাষার সংজ্ঞা জেনে নিচ্ছি। মাতৃভাষা কাকে বলে? জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে জন্ম হলো। জন্মলগ্ন মানে জন্ম হওয়া থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে, কার কাছে? একান্ত নিজের মানুষ নিজের মায়ের কাছে, নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায়, তাকে মাতৃভাষা বলে। জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকে মাতৃভাষা বলে। তাকে কি ভাষা বলে? মাতৃভাষা বলে। যেমন আমরা জন্মগ্রহণ করেছি কোথায়? বাংলাদেশে। আমাদের মা কোন ভাষায় কথা বলে? বাংলা ভাষায় কথা বলে। আমরা কিন্তু মায়ের কাছ থেকে কোন ভাষায় শিক্ষা পেয়েছি? বাংলা ভাষায় শিক্ষা পেয়েছি। এখন কেউ যদি আরবে জন্মগ্রহণ করে, সৌদি আরবে, তাহলে তার মা কোন ভাষায় কথা বলবে? আরবি ভাষায়। সেজন্য তার চর্চাটা হবে কি? আরবি। তাহলে বাংলাদেশের যেমন দিয়ে লিখে দেই, যেমন বাংলা ভাষা, যেমন বাংলা ভাষা। বাংলা ভাষা। তাহলে মাতৃভাষা সম্পর্কে জানা গেল। ঠিক আছে, মাতৃভাষা জানা গেল। হ্যাঁ, এখন মাতৃভাষা বাংলা আমাদের পৃথিবীর কততম ভাষা? বাংলা সারা বিশ্বে বাংলা ভাষার স্থান চতুর্থ। বাংলা ভাষা যে ৩,৫০০ ভাষা বলেছি না, এর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বাংলা ভাষা। চতুর্থ স্থানে রয়েছে বাংলা ভাষার অবস্থান। ৩,৫০০-এর মধ্যে চতুর্থ স্থানে বাংলা ভাষার অবস্থান রয়েছে। তাহলে মাতৃভাষা সম্পর্কে বোঝা গেল। এরপরে আমরা যেটা পড়ব রাষ্ট্রভাষা।
রাষ্ট্রের একটা ভাষা থাকে, রাষ্ট্র ভাষা। রাষ্ট্রভাষা কাকে বলে আমি লিখে দিচ্ছি, তোমরা দেখো। রাষ্ট্রভাষার সংজ্ঞাটা লিখে দিচ্ছি। সংজ্ঞা: রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্রীয় কাজে কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান, প্রত্যেকটা দেশের সংবিধান আছে আলাদা আলাদা, আমাদেরও সংবিধান আছে, সেই সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ঠিক আছে, সংবিধানে কিন্তু আমাদের দেশ হলো গণপ্রজাতন্ত্রী, আমাদের গণতান্ত্রিক দেশ, সেজন্য বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেটাই বলা হয় সংবিধান। সংবিধানে লেখা আছে সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। প্রত্যেকটা দেশের রাষ্ট্রভাষা কিন্তু দেওয়া থাকে, যেমন আমাদের সংবিধানে লেখা আছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু সংবিধানের আমাদের রাষ্ট্রীয় কাজে কিন্তু ইংরেজি ভাষাও ব্যবহার করা হয়। রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসাবে সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে। অভ্যন্তরীণ অনেক ভাষা থাকে, দাপ্তরিক কাজেও ব্যবহার করা হয়, কিন্তু বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের তৃতীয় পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এখন এই যে বাংলা ভাষা, আমরা বাংলা ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলা ভাষাকে বাংলা ভাষা লিখে নিলাম, তোমরাও এটা খাতার মধ্যে লিখে নাও, তাহলে সুবিধা হবে, খাতায় তোমরা তুলে নাও, না হলে তো বুঝতে সমস্যা হবে। বাংলা ভাষাকে দুই ভাগে ভাগ করা গেল। প্রথমে দিলাম মৌখিক, এই যে মুখে বলছি সেটা হচ্ছে মৌখিক, আরেকটা এই যে খাতায় বোর্ডে লিখছি আমি, তোমরা লিখছো খাতায়, সেটা হচ্ছে লৈখিক। মৌখিক, লৈখিক। আবার এই মৌখিক ভাষাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক, আরেকটা হচ্ছে প্রমিত ভাষা। কারো কথায় যদি সে অঞ্চলের প্রভাব পড়ে সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা। আমি যেটা বলছি সর্বজন স্বীকৃত, সবাই বুঝতে পারছে এবং স্পষ্ট, সেটা হচ্ছে প্রমিত ভাষা। আঞ্চলিক ভাষার আমি সংজ্ঞাটা তোমাদের বলে দিচ্ছি। অঞ্চল ভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্য রূপকেই আঞ্চলিক ভাষা বলা যেতে পারে। অঞ্চল ভেদে ভাষাই হচ্ছে আঞ্চলিক ভাষা। একটা শব্দ যেমন ছেলে, ছেলে লিখে দিচ্ছি, ছেলে, ছেলে বললে কিন্তু প্রমিত, ছেলে বোঝা যাচ্ছে, কিন্তু এখন যদি কেউ বলে ছাওয়াল, বা বলল পোলা, নয়তো বলল বেড়া, নয়তো বলল পুত, নয়তো বলল হুত, অনেকে নাও বুঝতে পারো, তাই না? ছেলে বললে সবাই, বয়, ছেলে সবাই বুঝতে পারে, কিন্তু এখন যদি বলি পুত, এখন যদি ছেলেকে বোঝাচ্ছে, এটা অঞ্চল ভেদে কেউ বুঝবে, কেউ বুঝবে না। কেউ বলে, কোন অঞ্চলে বলে ছাওয়াল, কোন অঞ্চলে বলে পোলা, কেউ বলে বেড়া, বেড়া, কেউ বলে পুত, কেউ বলে হুত,
এগুলোই হচ্ছে আঞ্চলিক ভাষা, অঞ্চল ভেদে বলে থাকে। আর সার্বজনীনভাবে যেটা স্বীকৃত সেটাকে আমরা কি বলবো? প্রমিত ভাষা বলবো। এটাতে গেল আঞ্চলিক ভাষার কথা। প্রমিত ভাষা কাকে বলবো? এই যে প্রমিত ভাষাটা কাকে বলবো? বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরও আকর্ষণীয় হয়। ভাষা যে শ্রমসাধ্য, যত্নলব্ধ ও শেখার কোনো বিষয়, প্রমিত ভাষারীতি তার প্রমাণ। ভাষার সর্বজনগ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষা বলা হয়ে থাকে। এখন এই মৌখিক রূপটা চলে গেল, এখন আমরা লিখিত রূপ নিয়ে আলোচনা করব। লিখতে গেলে একটা ভাষা লেখা যায়, সেটা হলো সাধুরীতি। আরেকটা কি যেটা আমরা লিখি? চলিত রূপ, যেটা গ্রহণযোগ্য। চলিত রূপ লিখতে গেলে দুইটা রূপ লাগে, লেখার রূপ দুটো পাওয়া যায়। একটা হলো কি সাধুরীতি, আরেকটা হচ্ছে চলিত রীতি। এখন আমরা ভাষা তো পেয়ে গিয়েছি ভাগটা, এখন আমরা সাধুরীতি সম্পর্কে জানবো। সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নেই। সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য তোমরা বইয়ে দেখো, এই যে সাধুরীতির বৈশিষ্ট্যগুলো পৃষ্ঠা 5-এ তোমরা পেয়ে যাবে। তারপর আমি বলে দিচ্ছি সাধু ভাষারীতিটা, একটু শোনো। সাধু ভাষারীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা। সাধু ভাষারীতি সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে। সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট। সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। সাধু ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী নয়। সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। সাধু ভাষা গুরুগম্ভীর, দুর্বোধ্য, মন্থর। সাধু ভাষা রীতি অপরিবর্তনীয়, তাই কৃত্রিম। সাধু ভাষাকে ইচ্ছে করলে বদলানো যায় না, নিজের মতো করে করা যায় না। বোঝা গেল? এখন সাধু রীতির জায়গায় আমরা জানবো এবার চলিত, যেটা বেশি ব্যবহার হয়, চলিত ভাষা রীতি। চলিত ভাষা রীতি কি কি বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যটা আমরা এই অংশে, চলিত রীতির অংশে দেখতে পাচ্ছ তোমরা। এই যে চলিত রীতির অংশে পৃষ্ঠা 5-এর এখানে আমরা পাচ্ছি। বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। চলিত ভাষা রীতি সর্বজন মুখের ও লেখার ভাষা। চলিত ভাষা সব সময় ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না। চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। চলিত ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী। চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়া অব্যয় পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। চলিত ভাষা চটুল, সরল ও সাবলীল। চলিত ভাষা রীতি পরিবর্তনশীল, তাই জীবিত। বোঝা গেল? তাহলে চলিত ভাষা রীতি সম্পর্কেও আমরা জানলাম। এখন তোমাদের বাড়ির কাজটা দিয়ে দেই, কি করবে? সংজ্ঞা শিখে আসবে, সংজ্ঞা লিখে আমাকে তোমরা পোস্ট করবে, আমি দেখে নিব ঠিক আছে কিনা। আর জুম ক্লাসে তোমাদের সাথে দেখা হয়, তখনও তোমরা বাড়ির কাজগুলো আমাকে দেখে নিতে পারো। আমার ফেসবুক অ্যাড্রেসে, আমার মেসেঞ্জারেও তোমরা পাঠিয়ে দিতে পারো, পাঠিয়ে দিও তোমরা, আমি বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি। সংজ্ঞা লিখো। 1 নম্বর হচ্ছে
ভাষা। 2 নম্বরে লিখবে মাতৃভাষা। 3 নম্বরে লিখবে রাষ্ট্রভাষা। দেখা যাচ্ছে রাষ্ট্রভাষা। 4 নম্বরে লিখবে আঞ্চলিক ভাষা। 5 নম্বরে লিখবে প্রমিত ভাষা। 6 নম্বরে লিখবে সাধু ভাষা। এগুলো পড়ে ফেলবে, সংজ্ঞাগুলো একেবারে তথ্যস্থল থাকা লাগবে। সাধু ভাষা। 7 নম্বরে হবে চলিত ভাষা। সংজ্ঞা লিখবে, উদাহরণ দিবে এবং আমাকে দেখিয়ে নেবে। তোমরা যে কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমার সাথে ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমেও তোমরা যোগাযোগ করতে পারো। যে কোনো সমস্যায় যোগাযোগ করবে, যোগাযোগ করে আমাকে দেখিয়ে নিবে। আমি তো নিয়মিত তোমাদেরকে আপডেট ক্লাস আমি আপলোড করব, সেখানেও আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারো। তোমরা খাতায়, তোমাদের খাতায় বাড়ির কাজ হিসেবে এই সংজ্ঞাগুলো লিখে নিবে। আর সেই সাথে সংজ্ঞা তো লিখবে, আরেকটা বৈশিষ্ট্য। সাধু রীতির বৈশিষ্ট্য। আর চলিত রীতির বৈশিষ্ট্য। সাধু রীতির বৈশিষ্ট্য আর চলিত রীতির বৈশিষ্ট্য। এই যে পৃষ্ঠা 5-এ এখানে সাধু রীতির বৈশিষ্ট্য দেয়া আছে, এখানে চলিত রীতির বৈশিষ্ট্য দেয়া আছে। ঠিক আছে, এই যে সাধু রীতির বৈশিষ্ট্য, এদিকে চলিত রীতির বৈশিষ্ট্য, এটা পড়া থাকবে। তাহলে আমাদের প্রথম পরিচ্ছেদ ভাষা সম্পর্কে ধারণা হলো। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।